আজ প্রথমবার বেস্ট অফ হলিউড একটি বলিউড মুভি, আর এই মুভিটা বলিউডের টপ সাসপেন্স থ্রিলারের মধ্যে পড়ে। মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর তৈরি। প্রথমে আমি মুভিটার গল্পটা আপনাদের শোনাবো এবং তারপরে সত্য ঘটনা নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি তলবার। মুভি শুরু হয় কিছু সিডিআই অফিসারকে দেখিয়ে। এখানে বলে দিই, এই মুভিতে সিবিআইকে সিডিআই বলা হয়েছে। সিডিআই অফিসারদের বাৎসরিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলতে থাকে, যেখানে রমাশঙ্কর পিলাই, যে কিনা একজন সিডিআইয়ের ডাইরেক্টর, সে সমস্ত সিডিআই অফিসারদের সম্মানিত করতে থাকে। এরই মধ্যে আমরা অশ্বিন কুমারকে দেখতে পাই, যে কিনা ইতিমধ্যে তেলগি জালিয়াতি সমাধান করে এসছে। অর্থাৎ আমরা বুঝতে পারি অশ্বিন কুমার একজন নামকরা সিডিআই অফিসার। এরপর আমরা দেখি একটি উকিল ও সিডিআই ডাইরেক্টর একটি কেস নিয়ে অশ্বিনের সাথে আলোচনা করে। কেসটা হলো একটি মেয়ের মৃত্যু নিয়ে, আর তার মৃত্যুর পিছনে খুনি হিসেবে মেয়েটির বাবাকেই টার্গেট করা হচ্ছে। তাই উকিল অশ্বিনকে এই কেসটা নিয়ে ভাবতে বলে, কিন্তু অশ্বিন গুরুত্ব দেয় না, বরং সে তাদেরকে অ্যাডভাইস দেয় এই সিডিআইয়ের বাৎসরিক অনুষ্ঠান 1 এপ্রিলে রাখা উচিত। অর্থাৎ সে একরকমভাবে সিডিআইয়ের খিল্লি ওড়ায়। আর এটা সে কেন করে, এই পুরো মুভিটা দেখলে আমরা বুঝতে পারবো। এরপর আমাদের কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটি মহিলাকে দেখানো হয় যার নাম বসন্তী। বসন্তী এক টন্ডন পরিবারে কাজ করে এবং প্রতিদিনের মতো আজও সকাল হলে সে বাড়িতে আসে এবং বেল বাজায়। দুবার বেল বাজানোর পর ভিতর থেকে এক মহিলা বেরিয়ে আসে যার নাম নূতন টন্ডন, যে কিনা তার মালিকের স্ত্রী। বসন্তী প্রতিদিনের মতো নূতনের কাছে চাবি চায় তালা খোলার জন্য। নূতন জানায় তার বাড়ির চাকর কেমপাল চাবি নিয়ে চলে গেছে, তাই তাকে অপেক্ষা করতে হবে। বসন্তী অপেক্ষা করতে চায় না, তাই সে ছাদের ওপর থেকে ডুপ্লিকেট চাবি দিতে বলে। নূতন তাই করে। বসন্তী নিচে যায় এবং সে ওপর থেকে চাবিটা তাকে দিয়ে দেয়। বসন্তী তালা খুলতে গিয়ে সে খেয়াল করে সামনের গেটের তালা লাগানো নেই, সেটা শুধু আটকানো রয়েছে। বসন্তী সেটা খুলে দ্বিতীয় দরজার কাছে যায়। সে দেখে সেখানেও তালা দেওয়া। এই মুহূর্তেই নূতন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং তাকে সে টেনে নিয়ে যায়। বসন্তী গিয়ে দেখে তার মালিক রমেশ টন্ডন এবং তার স্ত্রী নূতন টন্ডন দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং তাদের সামনে তাদের একমাত্র মেয়ে শ্রুতি টন্ডনের মৃতদেহ পড়ে রয়েছে। শ্রুতি বিছানায় শোয়া অবস্থায় রয়েছে, কিন্তু কেউ তার গলা কেটে মার্ডার করেছে। এরপর পুলিশের গাড়ি আসে এবং ইন্সপেক্টর ধনীরাম এই কেসের দায়িত্ব নেয়। ধনীরাম বডিটা দেখে চলে যায়। সে তার বাবা মাকে প্রশ্ন করে মেয়েটির কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, কিন্তু রমেশ টন্ডন জানায় তার মেয়ের বয়স মাত্র 14 বছর আর তার বাড়ির চাকর কেমপাল মিসিং। তাই সে মনে করে এই খুন কেমপাল করেছে। এখন পুলিশ কেমপালকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পুলিশ জানতে পারে কেমপাল এই গ্রামেই থাকে, কিন্তু তারা খুঁজে পায় না। রমেশ টন্ডন একজন ডাক্তার আর তার কম্পাউন্ডিং করে কানাইয়া নামে একটি ছেলে। পুলিশ কানাইয়াকে ধরে নিয়ে আসে, কারণ সে কেমপালের সম্বন্ধে ভালোভাবে জানে। কানাইয়া পুলিশকে জানায় কেমপালের স্বভাব খুব একটা ভালো ছিল না। অন্যদিকে টন্ডন ফ্যামিলির লোকেরা ইন্সপেক্টর ধনীরামকে জিজ্ঞেস করে তারা মৃতদেহে রক্তমাখা কাঁথা কম্বল ফেলে দেবে কিনা, কারণ এগুলো দিয়ে পুলিশের ফরেন্সিক রিপোর্টের সুবিধা হতে পারে। কিন্তু ইন্সপেক্টর ধনীরাম তার কথায় গুরুত্ব দেয় না। সে বলে তোমাদের কাঁথা কম্বল তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। বাড়ির লোকেরা তাই করে, সব জিনিসপত্র ছাদের উপর রাখতে যায়। তখন তারা খেয়াল করে সিঁড়ি ও দরজায় রক্তের দাগ লেগে রয়েছে। পুলিশকে তারা সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসে, কিন্তু দরজায় তালা দেওয়া থাকে। পুলিশ চাবি চায়, কিন্তু তারা দিতে পারে না, কারণ চাবি হারিয়ে গেছে। তাই তারা তালাটা ভেঙে ফেলতে বলে, কিন্তু ধনীরাম বলে তালা ভাঙা চোরের কাজ, পুলিশের নয়। এই বলে সে চলে যায়। এখন রমেশ টন্ডন তার মেয়ের শেষ কাজ সম্পন্ন করে। অন্যদিকে সিডিআই অফিসার অশ্বিন কুমারকে দেখানো হয় সে তার স্ত্রীর সাথে কোর্টে থাকে। তার স্ত্রী রিমা অশ্বিনীর কাছ থেকে ডিভোর্স চায়, তাই তারা দুজন কোর্টে এসছে। কোর্ট থেকে তাদের দুজনকে 6 মাসের ট্রায়াল সেপারেশন দেয়। একই সময় টন্ডন ফ্যামিলির বাড়ির ছাদে আরো একটি লাশ খুঁজে পাওয়া যায়, আর এই লাশটা হলো কেমপালের। কিন্তু রমেশ টন্ডন প্রথমে দেখে চিনতে পারে না, তার সন্দেহ হয় এটা কেমপাল কিনা। এই সন্দেহ দেখে পুলিশের তার ওপর সন্দেহ হয়, কারণ কেমপাল গত 2 বছর ধরে তাদের বাড়িতে কাজ করে আসছে। পরে রমেশ জামার রং দেখে নিশ্চিত করে এটা কেমপালই। এরই মধ্যে পুলিশ অফিসার দেওয়ালে রক্তমাখা হাতের ছাপ খুঁজে পায়। ধনীরাম তার ছোট টাইপের সেট দিয়ে ছবি তোলে এবং তার অ্যাসিস্ট্যান্টকে ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করতে বলে। এই সব কিছু মিলিয়ে কেসটা আরো জটিল হতে শুরু করে। পুলিশের ওপর চাপ আসে তারা যেন খুব তাড়াতাড়ি এই কেসের সমাধান করে, না হলে এই কেসটা সিডিআই এর কাছে ট্রান্সফার হবে। এখন ডাক্তার পুলিশকে জানায় শ্রুতি ও কেমপালের মৃত্যুর পদ্ধতি পুরো এক, এদের দুজনকেই গলা কেটে মার্ডার করা হয়েছে। রাত হলে ইন্সপেক্টর ধনীরাম একটা এক্সপেরিমেন্ট করে। তার সিনিয়র অফিসার ঘুমিয়ে থাকে। তখন সে পাশের ঘরে গিয়ে একটা কাচের গ্লাস ভাঙে, যার ফলে পুলিশ অফিসার ঘুম থেকে জেগে যায়। আর এটা করার পর ধনীরাম তার স্যারকে বলে আপনি আমার কাচের গ্লাসের আওয়াজে ঘুম থেকে জেগে গেলেন। কিন্তু টন্ডন পরিবারের বাড়িতে এত বড় একটা মার্ডার হলো, তারা দুজন ঘুম থেকে জাগলো না
এটা কি সন্দেহের জিনিস নয়? এরপর ধনীরাম তার স্যারকে কিছু মেল দেখায় যেখানে শ্রুতি তার বাবার কাছে ক্ষমা চাইছে। ধনীরাম তার স্যারকে বোঝায় কি এমন হলো যে তার বাবার কাছে মেল করে ক্ষমা চাইতে হচ্ছে। পুলিশ অফিসার তার কথায় ভাবতে শুরু করে। ধনীরাম আরো বলে শ্রুতির মৃত্যুর আগে শ্রুতি চেতন ভগতের 3 মিস্টেক অফ লাইফ বইটি পড়ছিল এবং তার মৃত্যুর পর ইন্টারনেট কানেকশন সুইচ অফ এবং সুইচ অন বেশ কয়েকবার হচ্ছিল। পুলিশ অফিসার বুঝতে পারে ধনীরাম কি বলতে চাইছে। পরের দিন পুলিশ অফিসার নূতন টন্ডন এবং রমেশ টন্ডনকে জেরা করে এবং তাদেরকে এই সন্দেহের ওপর প্রশ্ন করে, কিন্তু এর উত্তর তারা খুব ভালোভাবে দিতে পারে না। এরই মধ্যে ধনীরাম শ্রুতির অস্থি বিসর্জনের জায়গায় যায়। ধর্মীয় নিয়ম অনুযায়ী অস্থি বিসর্জনে মৃত ব্যক্তির মৃত্যু কখন হয়েছে সেটা বলতে হয়। ধনীরাম জানতে পারে রমেশ পুরোহিতকে রাত 2টোর কথা বলেছে। পুলিশের এটা শুনে আরো সন্দেহ হয়, তাই পুলিশ তাকে জিজ্ঞেস করে সে যদি মার্ডার নাই করে থাকে তবে মৃত্যুর টাইম কি করে সে জানলো। কিন্তু রমেশ এই প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারে না। এখন পুলিশ প্রেস কনফারেন্সে ঘোষণা করে দেয় রমেশ টন্ডনই তার মেয়ে এবং কেম্পালকে খুন করেছে। কারণ হিসেবে পুলিশ বলে ডক্টর টন্ডন শ্রুতি ও কেম্পালকে একই ঘরে একসাথে দেখেছিল, যার ফলে রাগ কন্ট্রোল করতে না পেরে তাদেরকে মার্ডার করেছিল। এখন পুলিশ রমেশকে ধরে নিয়ে যায়। রমেশ পুলিশকে জানায় সে উকিলের সাথে কথা বলতে চায়, কিন্তু পুলিশ তাকে বলে তাতে কোনো লাভ হবে না, তুমি যা করেছো তাতে তোমার ফাঁসি হবে। রমেশ জানতে চায় সে এমনটা কেন করবে। তখন পুলিশ তার অনুমানটা বলে। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে যায়। সেদিন রাতে রমেশ গভীর রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করছিল, কিন্তু তার মধ্যে সে ড্রিঙ্ক করেছিল। তখনই সে কোনো দরকারে কেম্পালকে ডাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখন সে খেয়াল করে তার মেয়ের ঘরের দরজা খোলা। সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং গিয়ে দেখে কেম্পাল সেখানেই তার মেয়ের সাথে রয়েছে। সে রাগের বশে লাঠি দিয়ে দুজনকেই মাথায় বাড়ি মেরে মার্ডার করে। এরই মধ্যে তার স্ত্রীও সেখানে চলে আসে। রমেশ কেম্পালের বডিটা টেনে ছাদের উপর রেখে আসে, কিন্তু তার সন্দেহ হয় তারা সত্যি সত্যি মরেছে কিনা, যার জন্য সে চাকু দিয়ে প্রথমে কেম্পালের গলা কাটে এবং নিচে এসে তার মেয়ের গলাটাও কেটে ফেলে। এই ঘটনায় শ্রুতির ঘরে রক্ত ছড়িয়ে পড়ে, তাই নূতন পুরো ঘরটা পরিষ্কার করে ফেলে, এমনকি বিছানাটাও ঠিক করে রাখে। পুলিশের বক্তব্য শেষ হলে এই সব কিছু শুনে ডক্টর রমেশ টন্ডন কাঁদতে শুরু করে। সে পুলিশকে রিকোয়েস্ট করে তার স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পুলিশ তাকে ইগনোর করে চলে যায়। এখন পুলিশের ইনভেস্টিগেশনকে সবাই সাপোর্ট করতে শুরু করে এবং প্রতিটা পাবলিক বিশ্বাস করে নেয় যে এই খুন রমেশ টন্ডনই করেছে। কিন্তু কোর্ট থেকে এই কেসটা সিডিআই কে ট্রান্সফার করে, কারণ পুলিশ কোনো প্রমাণই দেখাতে পারেনি, শুধু অনুমানই করে এসছে। আর এখন সিডিআই অফিসার অশ্বিন কুমারের এন্ট্রি হয়। অশ্বিন কুমারকে সাহায্য করার জন্য আরো একটি সিডিআই অফিসার থাকে যার নাম বেদান্ত মিশ্রা। এখন এরা দুজন খুব ভালোভাবে পুরো ঘরটা পর্যবেক্ষণ করে। অশ্বিন বাড়িতে মদের বোতল দেখে নূতনকে জিজ্ঞেস করে রমেশ মদ খেত কিনা, কিন্তু নূতন জানায় রমেশ বিড়ি সিগারেট ছাড়া আর কিছু নেশাই করতো না। এখন অশ্বিন সিঁড়ির পাশে রক্তের ছাপটাও দেখে, যেটা ওপর থেকে নিচে আসছে। এই সব কিছু দেখার পর সিডিআই রমেশকে জেরা করা শুরু করে। বেদান্ত জিজ্ঞেস করে রাতে কটার সময় ঘুমোতে গিয়েছিল। রমেশ বলে 11টায়। বেদান্ত জানতে চায় সে কটায় উঠেছিল। রমেশ তার সকালের ঘটনাটা বলতে শুরু করে। আর এখান থেকে মুভিটা আরো একবার ফ্ল্যাশব্যাকে যায়। ডক্টর টন্ডন এবং তার স্ত্রী ঘুমিয়ে থাকে। তখনই দরজায় বেল বাজে। নূতন দরজা খোলে। সে দেখে বসন্তী এসছে। সঙ্গে সঙ্গে কেম্পালকে ফোন করে, কিন্তু তার কল ঢোকে না। তাই সে বসন্তীকে অপেক্ষা করতে বলে, কিন্তু বসন্তী ডুপ্লিকেট চাবি দিতে বলে। তখন নূতন তার কথা মতো ছাদ থেকে চাবিটা দিয়ে ভিতরে চলে আসে। এদিকে ততক্ষণে রমেশও ঘুম থেকে উঠে যায়। সে দেখে তাদের ডাইনিং টেবিলে মদের বোতল রাখা। সে কিছু বুঝে উঠতে পারে না, খানিকটা অবাক হয়। ঠিক এরই মধ্যে নূতন শ্রুতির ঘরে গিয়ে চিৎকার করে ওঠে। রমেশ সেখানে গিয়ে দেখে তার মেয়েকে কেউ গলা কেটে মার্ডার করেছে। এরই মধ্যে বসন্তীও সেখানে চলে আসে এবং কিছুটা বেলা হলে পুলিশ এসে বডিটা নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। এই সব কিছু বলে রমেশ কাঁদতে শুরু করে। সে বলে আমি আমার মেয়ের গায়ে ইঞ্জেকশন লাগাতে দিতাম না, কিন্তু পুলিশ আমায় দোষারোপ করছে আমি নাকি তার গলা কেটেছি। অশ্বিন এই সব কথা শোনে এবং তাকে জিজ্ঞেস করে তার ঘরের পাশেই তার মেয়ের মার্ডার হলো, সে কি করে কোনো আওয়াজ পেল না। রমেশ বলে তার ঘরের এয়ার কুলারটা অনেকদিন ধরেই খারাপ হয়ে রয়েছে, যেটা চালানো হলে খুব আওয়াজ হয়, যার ফলে কিছু শোনা যায় না। অশ্বিন এটা শুনে আবার তার বাড়িতে যায় এবং এয়ার কুলারটা চালিয়ে অশ্বিন টন্ডনের ঘরে শুয়ে থাকে। অন্যদিকে শ্রুতির ঘরে সিডিআই অফিসার জোরে জোরে থালা বাসন ফেলে গান গেয়ে আওয়াজ করতে শুরু করে, কিন্তু অশ্বিন সত্যি সত্যি কিছু শুনতে পারে না। তারা এয়ার কুলারটা পরীক্ষা করে বুঝতে পারে এতে নর্মালের চাইতে 25 ডেসিবেল আওয়াজ বেশি হচ্ছে। এখন বেদান্ত রিপোর্ট পড়ে বুঝতে পারে ছাদে পাওয়া হাতের ছাপের কোনো রিপোর্ট এই রিপোর্টে নেই। বেদান্ত এবং অশ্বিন আবারও টন্ডনের বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে ছাপ থাকে না। বেদান্ত ইন্সপেক্টর ধনীরামকে জিজ্ঞাসা করে হাতের ছাপটা কোথায় গেল।
ধনীরাম জানায় মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, হয়তো সেদিনই মুছে গেছে। বেদান্ত জিজ্ঞেস করে তাহলে এই ছাপের কোনো ফরেন্সিক রিপোর্ট নেই কেন? ধনীরাম বলে আপনার ভুল হচ্ছে, আমি সেদিনই ফোন করেছিলাম ফরেন্সিক ডিপার্টমেন্টে। বেদান্ত জিজ্ঞাসা করে কাকে ফোন করেছিলেন? তখন ধনীরাম জানায় সে পান্ডেকে বলেছিল ফোন করতে। পান্ডে জানায় আউটগোয়িং বন্ধ থাকায় সে সুরেশকে বলেছিল ফোন করতে। সুরেশ জানায় সে ধনীরামের সাথেই ছিল, তাই সে কুরেশিকে বলেছিল, এবং কুরেশি সেদিন তার মেয়ের বিয়েতে গিয়েছিল। অর্থাৎ কোনো ফরেন্সিক রিপোর্ট বানানোই হয়নি। অশ্বিন এইসব দেখে হাসতে শুরু করে, সে বুঝে উঠতে পারে না এরা আসলে পুলিশ তো। এরপর আবার অশ্বিন ডক্টর টন্ডনকে জিজ্ঞাসা করে সে কি করে জানলো তার মেয়ের মৃত্যু রাত 2টোয় হয়েছে। তখন ডক্টর টন্ডন সেদিনের ঘটনা বর্ণনা করে এবং মুভিটা আরও একবার ফ্ল্যাশব্যাকে যায়। পুরোহিত ডক্টর টন্ডনকে মৃত্যুর সময় জিজ্ঞেস করে এবং সে জানায় সময় না জানালে অস্থি বিসর্জনের নিয়ম সম্পূর্ণ হবে না। তখন পাশে থাকা ডক্টর টন্ডনের ভাই পুরোহিতকে জানায় মৃত্যু হয়েছিল রাত 11টা থেকে সকাল 6টার মধ্যে, তাই তাকে এর মধ্যে একটা টাইম বসিয়ে নিতে বলে। পুরোহিত রাত 2টো লিখে নেয়, অর্থাৎ ডক্টর টন্ডন সেটা সম্পূর্ণ আন্তাজে বলেছে। এরপর সিডিআই তাদের দুজনকে আরো জেরা করে, যেগুলোর সবকিছুর উত্তর দেয়, কিন্তু সিডিআই তাতে কোনো সন্দেহের জিনিস খুঁজে পায় না। এখন সিডিআই অফিসার ইন্সপেক্টর ধনীরামকে অফিসে ডাকে এবং তাকে বেশ কিছু প্রশ্ন করে, কিন্তু সেগুলোর কোনো সঠিক উত্তর সে দিতে পারে না। অশ্বিন রেগে যায়, সে একটা ডান্ডা দিয়ে তাকে পেটাতে শুরু করে, কারণ তার এই ভুলের জন্য আজ এই পুরো কেসটা জটিল হয়ে গেছে। অশ্বিন তাকে জিজ্ঞাসা করে ঘরে কি শুধু শ্রুতির রক্ত ছিল নাকি কেম্পালেরও রক্ত ছিল? ধনীরাম বলে শুধু শ্রুতির রক্ত ছিল, কেম্পালের রক্ত তার বাবা মা মুছে দিয়েছিল। অশ্বিন বলে তোমার কথা মতো কেম্পালের রক্তের রং লাল বাদে অন্য রং ছিল, যার ফলে তারা আলাদাভাবে মুছে ফেলতে পেরেছে, তাই তো? ধনীরাম ভয়ে কাঁদতে শুরু করে। এখন সিডিআই কানাইয়ার সাথে কথা বলে, যে কিনা ডক্টর রমেশ টন্ডনের কম্পাউন্ডার এবং যে কিনা প্রথমে পুলিশদের ধারণা দেয় যে এই খুন রমেশ করেছে। কানাইয়া তাদেরকে জানায় রমেশ টন্ডনের স্বভাব ভালো ছিল না, তার অন্য এক মহিলার সাথে অ্যাফেয়ার চলছিল। এরপর তারা ডক্টর টন্ডনের প্রতিবেশীর কাছে জানতে পারে ডক্টর টন্ডন একদিন কানাইয়ার ওপর রেগে গিয়েছিল, কি কারণে সেটা তারা জানে না। অশ্বিন বেদান্তকে অর্ডার দেয় ডক্টর টন্ডনের যত চেনা পরিচিত লোক আছে সবাইকে এক জায়গায় ডাকার জন্য। এখন প্রত্যেকে এক জায়গায় হয় এবং তাদের প্রত্যেকে তাদের বক্তব্য প্রেস করে। এর মধ্যে একটি ড্রাইভার থাকে যে কিনা জানায় কানাই কোনো কারণে ডক্টর টন্ডনের উপর রেগেছিল এবং সে প্রতিশোধের কথাও বলছিল। এই সব কিছু শুনে অশ্বিন সিডিআই ডাইরেক্টর রমাশঙ্করকে জানায় এই কেসটা জটিল হয়ে গেছে শুধুমাত্র পুলিশের জন্য। তারা কোনো প্রমাণ রাখেনি, এমনকি তারা যা যা অনুমান করেছে সেগুলো সবই ভুল প্রমাণ হয়েছে। রমাশঙ্কর বলে আইনের চোখ বাঁধা থাকে, কিন্তু হাতে একটা তলোয়ার থাকে, আর সেই তলোয়ারটা হলো পুলিশ। কিন্তু গত 60 বছর ধরে এই তলোয়ার জং পড়ে গেছে, আর এটা আমি ভালোভাবে জানি। এখন সময় সেই জং ছাড়ানোর, কিন্তু আমি 32 দিন পর রিটায়ার করছি, তাই তোমার কাছে 32 দিন আছে জং ছাড়ানোর জন্য। চেষ্টা করো যদি পারো তো। পরের দিন সকালে সিডিআই অফিসার ডক্টর রমেশ টন্ডনের বাড়ি চেক করে, আর এদিকে অশ্বিন কানাইয়ার ঘর থেকে একটা ছুরি খুঁজে পায়। এখন এরা কানাইয়াকে নার্কো টেস্টের জন্য নিয়ে আসে। অশ্বিন নার্কো টেস্টে থাকতে চায়, কিন্তু ডাক্তার তাকে জানায় কোনো ইনভেস্টিগেশন অফিসার নার্কো টেস্টে অ্যালাউ নেই। অশ্বিন বলে তাহলে আমার ফোনটা নিয়ে যাও, ফোনটা চালু থাকবে এবং এটা দিয়ে আমি সব শুনবো। ডাক্তার তাই করে। এখন নার্কো টেস্ট শুরু হয়। এখানে নার্কো টেস্ট সম্বন্ধে বলে দিই, নার্কো টেস্ট হলো এমন একটা প্রসেস যেখানে ড্রাগসের নেশা করানো হয় আসামিকে, যাতে সত্য কথা বেরিয়ে আসে। আসামি তখন 90% অচেতন অবস্থায় থাকে, আর এখানেও তাই হয়। ডক্টর স্বামী প্রশ্ন করে সেদিন রাতে কি হয়েছিল। কানাইয়া মুখ দিয়ে রেশম রেশম বলে। অন্যদিকে অশ্বিন ফোনে এটা শুনে মুখে হাসি চলে আসে, সে কিছু একটা অনুমান করতে পারে। আর এখান থেকে মুভিটা আরো একবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা ঘর দেখানো হয় যেখানে 3 জন থাকে, এক কেমপাল যে টন্ডন পরিবারের চাকর, 2 রাজপাল যে টন্ডন পরিবারের ড্রাইভার, এবং 3 কানাইয়া যে রমেশের কম্পাউন্ডার। এখন এরা 3 জন একই জায়গায় থাকে এবং রেশম রেশম একটা গান চলতে থাকে। এরা 3 জন একসাথে রয়েছে তার কারণ হলো 3 জনই টন্ডন পরিবারে কাজ করে, যার জন্য রমেশ টন্ডন তাদেরকে বাড়ির একটা ছোট ঘর দিয়েছে থাকার জন্য। এখানে 3 জনের মধ্যে বয়সে বড় হলো কেমপাল। এখন কানাইয়া ও রাজপাল তার মালিকের মেয়ে শ্রুতিকে নিয়ে বাজে মন্তব্য করে, যেটা কেমপালের ভালো লাগে না। এই অবধি সব ঠিক থাকে, কিন্তু এরপরেই হঠাৎ তাদের মনে হয় টন্ডন পরিবারের আলমারির ভেতর মদের বোতল রাখা আছে, কিন্তু সেখানে যেতে পারবে একমাত্র কেমপাল, কারণ তার কাছেই চাবি থাকে। তাই কানাইয়া তার চাকুটা বের করে মজার ছলেই কেমপালকে ভয় দেখায় সে যদি মদের বোতল না নিয়ে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে। কেমপাল তাদের কথা মতো দরজা খুলে মদের বোতলের জন্য ভিতরে ঢুকে পড়ে। এই সুযোগে বাকি দুজনও ভিতরে চলে আসে, আর তারা একেবারে শ্রুতির ঘরের সামনে চলে যায়। শ্রুতি তখন চেতন ভগতের বই পড়ছিল 3 মিস্টেক অফ লাইফ।
এর মধ্যে কেম্পাল তাদেরকে দেখে ফেলে। কেম্পাল তাদেরকে যেতে বলে, কিন্তু তারা তার কথা শোনে না, বরং কেম্পালের হাতের গ্লাস থেকে বাকি মদটা খেয়ে নেয়। এখন একটা সময় এদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এখন শ্রুতি আওয়াজ পেয়ে বাইরে আসে, যেটা দেখতে পেয়ে রাজপাল ও কানাইয়া মেয়েটির ওপর হামলা করে। কানাইয়া তার চাকুর পিছন দিয়ে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আর এখান থেকে মুভিটা আরো একবার বর্তমানে ফিরে আসে, কারণ কানাইয়ার নার্কো টেস্টে 3 ঘন্টা পার হয়ে যায়, যার জন্য এই টেস্ট এখানেই বন্ধ করতে বাধ্য হয়। সিডিআই অফিসার অশ্বিন কুমার ডাক্তারকে রিকোয়েস্ট করে যদি তারা নার্কো টেস্ট আরো একটু সময় চালাতে পারত তবে সবকিছু পরিষ্কার হয়ে যেত, কিন্তু ডাক্তার জানিয়ে দেয় এটা সম্ভব নয়, এতে কানাইয়ার মৃত্যু হতে পারত। এখন এই ঘটনার পর রাজপালকে নার্কো টেস্টের জন্য আনা হয়। রাজপালকেও সেই একই প্রশ্ন ডাক্তার করে। রাজপাল বলে এই মার্ডার আমি করিনি। ডাক্তার জিজ্ঞেস করে তাহলে কে করেছে। রাজপাল একবার কানাইয়ার নাম নেয়, তারপর সে বলে বাঘবাকাওকে জিজ্ঞেস করো। ডাক্তার বুঝে উঠতে পারে না বাঘবাকাওটা কি জিনিস। আর এখান থেকে মুভিটা আরো একবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে সেই 3 জনকে দেখানো হয়। আর ততক্ষণে কানাইয়া ও রাজপাল শ্রুতিকে আঘাত করে অজ্ঞান করে ফেলেছে। এখন কেম্পাল এর বিরোধ করে এবং কাঁদতে শুরু করে। ঠিক তখনই ঘরে কেউ একজন উকি মেরে চলে যায়। কানাইয়া বাঘবাকাও নাম ধরে চিৎকার করে তাকে তাড়া করে, কিন্তু ততক্ষণে সে পালিয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি বাঘবাকাও এক ব্যক্তির নাম। এরপর কানাইয়া কেম্পালকে বোঝানোর জন্য ছাদের উপর নিয়ে আসে, কিন্তু কেম্পাল একটা কথাই বলতে থাকে তোমাদের ফাঁসি হবে। এর জন্য কানাইয়া তাকে চাকু দিয়ে আঘাত করে এবং অজ্ঞান হয়ে গেলে গলা কেটে মেরে ফেলে। এখন এরা এই কাজ করার পর ভয় পেয়ে যায়, আর এই অবস্থাতেই কানাইয়ার হাতের ছাপ দেওয়ালে লেগে যায়, আর এরা এটা খেয়াল করে না। তারা ওপরের ঘরে তালা দিয়ে সঙ্গে সঙ্গে নিচে আসে এবং শ্রুতিও গলা কেটে মার্ডার করে ফেলে। এখন নার্কোটের শেষ হলে অশ্বিন রাজপালকে জিজ্ঞেস করে এই বাঘবাকাওটা কে। রাজপাল বলে আমি জানি না, আপনারা ড্রাগসের নেশায় আমার মুখ থেকে যা খুশি বলিয়ে নিয়েছেন। এরপর অশ্বিন কানাইয়াকে ডাকে এবং তাকে প্রথমেই রেশম রেশম গানটা শোনায়, যেটা শুনে কানাইয়া তাদের উপর রেগে যায়। সে বলে আমার উকিল বলে দিয়েছে এই নার্কো টেস্ট কোনো কাজে আসবে না, যেটা শুনে বেদান্ত রেগে যায় এবং তাকে পেটাতে শুরু করে। কানাইয়া তখন তাদেরকে ধমকি দিয়ে দেয়। সে বলে আমার লোকেরা জানতে পারলে আপনাদের কাউকে ছাড়বে না। অশ্বিন খানিকটা অবাক হয়ে যায় তার এই কথা শুনে এবং এটা বুঝতে পারে এর পিছনে তার হাত অবশ্যই আছে। অশ্বিন বলে তোর উকিল যাই বলুক, তোর সময় শেষ হয়ে এসছে, এটুকু মনে রাখ। এখন বেদান্ত কনফার্ম করে সেদিন রাতে টিভিতে রেশম রেশম গানটাই টেলিকাস্ট হয়েছিল। অশ্বিনের মনে তখন একটা প্রশ্ন রয়ে যায়, সেটা হলো এই বাঘবাকাওটা কি। ঠিক তখনই সিডিআই অফিসারের ফোন আসে এবং সে ফোনে জানায় কানাইয়ার ঘরের বালিশের কভারে যেই রক্ত পাওয়া গেছিল সেটা সম্পূর্ণ কেম্পালের রক্তের সাথে ম্যাচ করছে। এখন রমাশঙ্করের রিটায়ার হওয়ার সময় চলে আসে। সে নতুন ডাইরেক্টরের সাথে পরিচয় করায়, যার নাম জে.কে. দীক্ষিত। এখন জে.কে. দীক্ষিতকে অশ্বিন নার্কো টেস্টের ভিডিওটা দেখায়, যেখানে কানাইয়া পরিষ্কারভাবে স্বীকার করছে সে কেম্পালকে চাকু দিয়ে মার্ডার করেছে। এইসব দেখার পর জে.কে. দীক্ষিত জিজ্ঞেস করে চার্জশিটের প্রধান প্রমাণ কি হবে। বেদান্ত তখন রক্তের রিপোর্টটা দেখায়, যেটা প্রমাণ করে কানাইয়ার বাড়ির বালিশ থেকে পাওয়া রক্ত কেম্পালের রক্তের সাথে ম্যাচ করে। দীক্ষিত বলে সব ঠিক আছে, কিন্তু এই রিপোর্ট আরো একবার কনফার্ম করে দেখো। অশ্বিন বুঝতে পারে না সে এটা কেন করবে, যেটা অলরেডি একবার পরীক্ষা হয়ে গেছে, কিন্তু সে তার ডাইরেক্টরের কথা মেনে নেয়। বেদান্ত রিপোর্ট নিয়ে আরো একবার বেরিয়ে যায় কনফার্ম করানোর জন্য। অন্যদিকে কোর্টে নার্কো টেস্টের রিপোর্ট দেখে রমেশ টন্ডনকে সাময়িক সময়ের জন্য ছুটি দিয়ে দেয়। এরই মধ্যে অশ্বিনের কাছে বেদান্তের ফোন আসে। সে জানায় তাদের রিপোর্টে টাইপোগ্রাফিক এরর চলে এসছে। ফরেন্সিক টিম যখন রক্ত নিয়েছিল তখন কেম্পালের রক্ত নেওয়ার সময় Z25 কোড দিয়েছিল এবং কানাইয়ার ঘর থেকে পাওয়া রক্তে X52 কোড দিয়েছিল, কিন্তু বেদান্ত জানায় কোনো কারণে তাদের Z25 দুবার হয়ে গেছে আর তার একটার নাম X52 হয়ে গেছে, অর্থাৎ Z25 এর সাথে Z25 এরই ম্যাচিং করানো হয়েছে। এটা শুনে অশ্বিন রেগে যায়। সে বলে রক্ত আমি নিজে কালেক্ট করেছি, এত বড় ভুল কি করে হতে পারে। অশ্বিন ফরেন্সিকের ইনচার্জের সাথে কথা বলার জন্য রেডি হয়ে যায়, কিন্তু জে.কে. দীক্ষিত তাকে বাধা সৃষ্টি করে। সে বলে আমি দেখছি, আর এটা বলে সে ফোনটা কেটে দেয়। এখন অশ্বিন চাপমুক্ত হওয়ার জন্য সন্ধ্যাবেলায় একটা চাইনিজ রেস্টুরেন্টে যায়। ঠিক তখনই সে দোকানের মহিলাটাকে বাঘবাকাও বলে ডাকতে শোনে, যেটা শুনে সে চমকে ওঠে। তখন মহিলাটাকে সে জিজ্ঞেস করে এই বাঘবাকাওটা কি। মহিলাটা জানায় যারা তোতলিয়ে কথা বলে তাদেরকে নেপালিতে বাঘবাকাও বলে। এখন অশ্বিন কানাইয়ার তোতলানো বন্ধুর খোঁজ করে ফেলে এবং তাকে অফিসে নিয়ে এসে খুব মারধর করে এবং তারপর সে স্বীকার করে নেয় সে কোর্টের সব সত্যি বলবে যা যা দেখেছে। এখন এই প্রমাণের একটা ভিডিও বানায় যেখানে সবকিছু স্বীকার করে যা যা সে দেখেছে। সে বলে সেদিন রাতে তাকে কেম্পাল ডেকে নিয়ে গেছিল দেখার জন্য, কিন্তু সে শ্রুতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে দৌড়ে পালিয়ে চলে এসছে। এখন এই ভিডিও জে.কে. দীক্ষিত দেখে, কিন্তু সে হঠাৎই রেগে যায়। সে অশ্বিনকে বলে কাউকে মারধর করে প্রমাণ বলানোর জন্য রাজি করানোটা একদমই ঠিক নয়
এটা আমি মানব না। অশ্বিন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বোঝে না। তখন সে অশ্বিনকে একটা ভিডিও দেখায়, আর এটা সেই ভিডিও যেখানে সে বাঘবাকাউকে গালে চড় মারছিল। আর এই ভিডিও একমাত্র একজনই করতে পারে, সে হলো বেদান্ত। এখন হট করে তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। এখন বুঝতে পারে কেন সেদিন রক্তের টাইপোগ্রাফিক এরর চলে এসেছিল। অর্থাৎ বেদান্ত চায় না কানাইয়া ধরা পড়ুক। সেটা বুঝতে পেরেই বেদান্তের গলা চেপে ধরে, তাকে মারতে শুরু করে। তখন জেকে দীক্ষিত তাকে বাধা দেয় এবং তাকে সাসপেন্ড করে দেয় তার কাজ থেকে। অশ্বিন বুঝতে পারে জেকে দীক্ষিত ও বেদান্ত একসাথে মিলেমিশে কাজ করছে, আর এই কারণেই জেকে দীক্ষিত তাকে রক্তের রিপোর্ট পুনরায় কনফার্ম করতে বলেছিল। সে বুঝে যায় আসল সমস্যা তো ডিপার্টমেন্টেই। অশ্বিন একদম হাল ছেড়ে দেয়, তার মন খুব খারাপ হয়ে যায়। পরের দিন সকালে কোর্ট কানাইয়াকে ছেড়ে দেয়, কারণ সিডিআই কোনো চার্জশিট জমা দিতে পারেনি। এখন জেকে দীক্ষিত আবার একটা মিটিং ডাকে এবং নতুন সিডিআই অফিসার মিস্টার পলকে নিয়োগ করে। মিস্টার পল ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে নার্কো টেস্টের ভিডিও দেখে উল্টো ডাক্তারকেই জেরা করে। সে ডাক্তারকে জিজ্ঞেস করে এটা কি সে নিজে বলতে চেয়েছিল নাকি আপনি জোর করিয়ে বলিয়েছেন, যেটা শুনে ডাক্তারও অবাক হয়ে যায়। মিস্টার পল রমেশ ও তার স্ত্রীর নার্কো টেস্ট করে, কিন্তু তাতে তারা কোনো কিছুই ফল পায় না। আর এরকম করে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন অশ্বিনকে এক উকিল ফোন করে জানায় এরই মধ্যে একটা মিটিং রাখা হয়েছে আর তাতে তোমাকে থাকতে হবে। আর এখন মিটিং শুরু হয়, আর এখানে সবাই থাকে, যেমন বেদান্ত, জেকে দীক্ষিত, নতুন সিডিআই অফিসার এবং পুরনো সিডিআই ডাইরেক্টর। অশ্বিন বলে ইনভেস্টিগেশন করার জন্য কিছু প্রসেস থাকে। প্রথমে আমরা প্রমাণ খুঁজি, তারপর সেটা ফলো করে আসামি খুঁজি, কিন্তু এখানে পুরো উল্টো চলছে। এরা প্রথমে কে খুনি সেটা ধরে নিয়েছে, তারপর সেটা লক্ষ্য করে প্রমাণ খোঁজার চেষ্টা চলছে। তখনই সবাই এর বিরোধ করে, উকিলেদের থামায় এবং এক এক করে বলতে বলে। তখন মিস্টার পল তার অনুমান বলে টন্ডন পরিবারে এমন একটা দরজা আছে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আর এই দরজার বিশেষত্ব হলো এই দরজা খুলে বাইরের গেট এবং ভিতরের গেটের মাঝে আসা যায়। আর যেদিন বসন্তী এসেছিল এবং চাবি নেওয়ার জন্য বাইরে গিয়েছিল, মিস্টার পলের মতে নূতন তখনই ফ্রিজ সরিয়ে দরজা খুলে দুই গেটের মাঝে গিয়েছিল এবং তখন বাইরে থেকে গেটের দরজা খুলে ভিতরে চলে এসেছিল এবং বসন্তীকে ছাদের উপর থেকে চাবিটা ছুঁড়ে দিয়েছিল। এবং বসন্তী যখন ভিতরে এসেছিল তখন নূতন তার সামনে নাটক করেছিল। এখন প্রশ্ন হলো এত কিছু এত কম সময় কি করে করা সম্ভব? আর এই প্রশ্নই অশ্বিন তাকে করে, কিন্তু বাকি সবাই তাকে আবার চুপ করিয়ে দেয়। মিস্টার পল আবার বলতে শুরু করে। সে বলে ডক্টর টন্ডন কেম্পাল ও শ্রুতিকে একসাথে দেখে ফেলেছিল, তাই তাদেরকে মার্ডার করেছিল। প্রথমে সে হকি স্টিক দিয়ে মেরেছে, তারপর চাকু দিয়ে গলা কেটেছে। এরই মধ্যে অশ্বিন তাকে প্রশ্ন করে যদি তাই হয় তবে যে কেম্পালের পায়ে জুতো ছিল, তাহলে কি সে মরার আগে বলেছিল জুতো পরেনি তারপর মারেন? মিস্টার পল আরো একবার চুপ হয়ে যায়, কোনো জবাব দিতে পারে না। তখন অশ্বিন বলে কিভাবে এরা তার রক্ত পরীক্ষার রিপোর্ট টাইপোগ্রাফিক এররে ট্রান্সফার করেছে। সে বলে জেকে দীক্ষিত ফরেন্সিক টিমকে লেটার লিখে মনে করিয়ে দিয়েছে দেখুন তো কোথাও টাইপোগ্রাফিক এরর নেই তো, যেখানে রিপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছিল। সেটা কনফার্ম করার কি দরকার ছিল? পুরো ঘর আরো একবার চুপ হয়ে যায়। এইসব শুনেও জেকে দীক্ষিত বলে আমি নিশ্চিত এই মার্ডার রমেশ ছাড়া আর কেউ করেনি। এবার কিভাবে করেছে সেটা আমার সামনে নেই, কিন্তু এটা অন্য কারোর দ্বারা সম্ভব না। এটা শোনার পর অশ্বিন একটা কথাই বলে, সেটা হলো কোনো সৎ মানুষকে সাজা দেওয়ার চাইতে অনেক ভালো আসামিকে ছেড়ে দেওয়া, কারণ তাকে বাঁচাতে গিয়ে সৎ মানুষের সাজা দেওয়া ঠিক না। এখন তার কথা মতো প্ল্যান করেই কোর্টে তারা এই কেস বন্ধ করার জন্য অ্যাপিল করে, কিন্তু জাজ তাদেরকে বলে আপনাদের মতে এই খুন রমেশ টন্ডন করেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো সঠিক প্রমাণ নেই বলে আপনারা চাইছেন এই কেসটা বন্ধ করতে, কিন্তু এটা হবে না। আপনাদের যদি মনে হয় রমেশ টন্ডন দোষী তাহলে আপনাদের প্রমাণ দেখাতে হবে। এরপর উকিলেরা তাই করে, তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ নিয়ে আসি, যার ফলে রমেশ টন্ডন ও নূতন টন্ডনের জেল হয়ে যায় এবং 10,000 টাকার জরিমানা ঘোষণা করে। এই মুভিটা আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয়, আপনি যতই সৎ হন কিন্তু আইনের গোড়ায় যদি গন্ডগোল থাকে তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। মুভিটায় আমরা পরিষ্কার বুঝতে পারি কানাইয়া দোষী ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে মা বাবাকে দোষী প্রমাণ করেছে। এবার আসি এর সত্য ঘটনাতে। এই কেসটা আজও সলভড হয়নি। আপনি যদি সার্চ করেন নয়ডা ডাবল মার্ডার কেস, তবে উইকিপিডিয়া পড়ে সব জানতে পারবে। এই মুভিটা সত্য ঘটনার উপর তৈরি, কিন্তু মুভিতে দেখানো গল্পটা যে কতটা সত্যি সেটা কেউ জানে না। এটা সত্যি হতেও পারে এবং মিথ্যেও হতে পারে, তবে এই কেসটায় যে পুলিশ অনেক খারাপ কাজ করেছে সেটা সম্পূর্ণ সত্যি কথা, আর এই কারণেই কেসটা আজও সলভড হয়নি। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।